আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ শামীমা নাসরিন, প্রভাষক কৃষি শিক্ষা, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজ, পশ্চিম সোহাগদল, নেসারাবাদ, পিরোজপুর। আজকে আমি 2019-20 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা, অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে আছো, তাদের আজকে চতুর্থ অধ্যায় থেকে কৃষি জলবায়ুর ধারণা ও এর উপাদান সম্পর্কে একটু আলোচনা করতে চাই। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা অনেক দিন থেকে তোমাদের সাথে বিচ্ছিন্ন আছি, তারপরও অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কিছু পড়ানোর চেষ্টা করব। আজকে আমরা এই যে কৃষি জলবায়ুর ধারণা প্রথমে একটু পড়াই। কৃষি জলবায়ুর ধারণা যখন আমরা দিতে যাব, সেখানে প্রথমত আমরা আবহাওয়া সম্পর্কে একটু জানব, তারপরে জলবায়ু, এবং এরপরে কৃষি জলবায়ুর উপাদান সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আবহাওয়া সম্পর্কে একটু জানি। আসলে যে কোনো দেশের কৃষি উৎপাদনের জন্য ওই দেশের জলবায়ুর প্রভাব প্রচুর পরিলক্ষিত হয়। অর্থাৎ কোনো স্থানের জলবায়ু সম্পর্কে জানতে হলে ওই স্থানের আগে আবহাওয়া সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা একটু আবহাওয়া কি সেটা একটু দেখি। কোনো স্থানের দৈনিক বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর চাপ ও গতি, সূর্যালোক ইত্যাদির সামগ্রিক যে অবস্থা, এটাকে আবহাওয়া বলে। অর্থাৎ প্রতিদিনের যে এই বৃষ্টিপাত কতটুকু হলো, আজকে তাপমাত্রা কতটুকু, আর্দ্রতা কতটুকু, এর যে একটা অবস্থা, এটাই হলো আবহাওয়া। আর জলবায়ু হলো কোনো স্থানের আবহাওয়ার 20 থেকে 30 বছরের গড় অবস্থাকে বোঝায়। এই যে আবহাওয়া এবং জলবায়ু, এই আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য আছে কিছু। যেমন আবহাওয়া হলো একটা স্বল্পকালীন অবস্থা, প্রতিদিনের অবস্থা। আর জলবায়ু হলো 20 থেকে 30 বছরের একটা গড় অবস্থা। এরপর আরও আছে এটা তো আবহাওয়াটা ক্ষণস্থায়ী অবস্থা, অর্থাৎ যে কোনো দিন এর পরিবর্তন হতে পারে। আর জলবায়ু হলো দীর্ঘস্থায়ী অবস্থা, সেটা 20 থেকে 30 বছরের মধ্যে। এরপরে আছে এই যে আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে, আর জলবায়ু কিন্তু সহসা পরিবর্তন হয় না। তো আমাদের দেশে যে ফসল উৎপন্ন হয়, তার জন্য অবশ্যই আবহাওয়া এবং জলবায়ুর উপর, অর্থাৎ জলবায়ু, আবহাওয়া এর উপর নির্ভর করতে হয়। এখন আমাদের দেশে কিন্তু খুব একটা বেশি শীতও নয়, খুব গরমও নয়। এজন্য আমাদের দেশের জলবায়ু কিন্তু অনেকটাই সমভাবাপন্ন, অর্থাৎ এই জলবায়ুর কোনো বিশেষ পরিবর্তন হয় না, তাই এটা সমভাবাপন্ন। এই জলবায়ুর এখন গেল এই যে জলবায়ু, এই জলবায়ুর কিছু উপাদান আছে, যেটা হলো কৃষিতে এর প্রভাব বিস্তার করে। অর্থাৎ কৃষি জলবায়ুর কিছু উপাদান আছে। একটা হলো দিবাদৈর্ঘ্য, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, জলপাত, শিশির, কুয়াশা, তুষারপাত। এই দিবাদৈর্ঘ্যের আবার
কিছু প্রকারভেদ আছে। এটা হলো খাটো দিবাদৈর্ঘ্য, দীর্ঘ দিবাদৈর্ঘ্য এবং দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ। তাহলে এই যে জলবায়ুর যে বিভিন্ন উপাদান, এই উপাদানের তারতম্যের কারণেই বিভিন্ন ফসল উৎপাদিত হয় কিন্তু আমাদের দেশে। তাইলে আমরা প্রথমত এই দিবাদৈর্ঘ্য সম্পর্কে একটু আলোচনা করি। এটা কৃষি জলবায়ুর অন্যতম এবং প্রধান উপাদান হলো দিবাদৈর্ঘ্য। এই দিবাদৈর্ঘ্যের আলোর পরিমাণের উপর ভিত্তি করেই দেশের বিভিন্ন স্থানে ফসল উৎপাদিত হয়। অর্থাৎ দিবাদৈর্ঘ্য দ্বারা উদ্ভিদের বৃদ্ধি ও শারীরতাত্ত্বিক যে পরিপক্কতা, এগুলি প্রভাবিত হয়। এছাড়া আছে কি, উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির জন্য সালোক সংশ্লেষণ অপরিহার্য। এই সালোক সংশ্লেষণের জন্য সূর্যালোকের প্রয়োজন হয়, যা উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধি এবং ফুল ফল উৎপাদনে ব্যবহৃত হয়। এখন আমরা একটু সালোক সংশ্লেষণ সম্পর্কে জানি। সালোক সংশ্লেষণ হলো উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি সহযোগে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। অর্থাৎ এর মাধ্যমে উদ্ভিদ বেঁচে থাকে। এই সালোক সংশ্লেষণের মাধ্যমেই তার জীবন বেঁচে থাকে বা জীবনের যে অন্যান্য যে কার্যকলাপ সবগুলি পরিচালিত হয়। এখন এই দিবাদৈর্ঘ্যের প্রভাব অনুযায়ী আমাদের দেশে যে ফসল উৎপাদিত হয় তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো খাটো দিবাদৈর্ঘ্য, আর একটা দিবাদৈর্ঘ্য, আর একটা হলো দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ। এখন আমরা একটু আগে খাটো দিবাদৈর্ঘ্য সম্পর্কে দেখি। যে সকল উদ্ভিদ ক্রান্তীয় দিবাদৈর্ঘ্যের নিচে ফুল দেয় তাদেরকে খাটো দিবাদৈর্ঘ্য বলে। যেমন সিম, সরিষা, ফুলকপি, অর্থাৎ হলো সকল শীতকালীন সবজিগুলো হয়। আর দীর্ঘ দিবাদৈর্ঘ্য যেটা হলো যে সকল উদ্ভিদগুলো আছে যেটা ক্রান্তীয় দিবাদৈর্ঘ্যের উপরে ফুল দেয়, যেমন পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, অর্থাৎ হলো যে সকল গ্রীষ্মকালীন সবজিগুলো আছে, শাক সবজিগুলো। আরেকটা হলো দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ, অর্থাৎ যে সকল উদ্ভিদ হলো খাটো এবং দীর্ঘ যে কোনো দিবাদৈর্ঘ্যে ফুল দিতে সক্ষম, যেমন টমেটো, সূর্যমুখী, ভুট্টা, পেঁপে, কলা, এগুলি। অর্থাৎ এই যে দিবাদৈর্ঘ্য, একটা হলো যে কথা বললাম শীতকালীন এবং গ্রীষ্মকালীন। অর্থাৎ শীতকালে আমাদের দিনের ভাগ কম থাকে আর গ্রীষ্মকালে দিনের ভাগ বেশি থাকে। এই যে দিনের আলো, যে তাপ, এর উপরেই ভিত্তি করে বিভিন্ন ধরনের শাকসবজি ফুল ফল হয়ে থাকে। এরপরে দ্বিতীয় যে উপাদানটি হলো তাপমাত্রা। এটা হলো উদ্ভিদের যে অর্থাৎ হলো সার্বিক বৃদ্ধি, অর্থাৎ হলো যে সকল শস্যগুলা তাপমাত্রার মাধ্যমে তাদের যে সার্বিক বৃদ্ধি এগুলি সংগঠিত হয়। তাপমাত্রার উপর ভিত্তি করেই কিন্তু শস্যকে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, অর্থাৎ খরিফ এবং রবি, এই 2টি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন আউশ ধান, পাট, সয়াবিন ইত্যাদি শস্যের জন্য কিন্তু অধিক তাপমাত্রা প্রয়োজন। অর্থাৎ যে তাপমাত্রাটা হলো 23 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আছে আমন ধান, বোরো ধান, তারপরে গম, জব, এগুলি কিন্তু কম তাপমাত্রার প্রয়োজন, যেটা হলো 15 থেকে 18, অর্থাৎ শীতকালীন যে সূর্যের মাধ্যমে যে তাপটা পাই সেটা। এছাড়া তাপমাত্রার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যাবলী, বীজের অঙ্কুরোদ্গম, ফসলের অঙ্গজ বৃদ্ধি, অধিকতর যে ফুল ফল উৎপাদন, সম্পূর্ণটাই কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল।
এরপরে হলো বায়ুর আর্দ্রতা। জলীয় বাষ্পের যে উপস্থিতি, বায়ুতে যে আমাদের জলীয় বাষ্প কতটুকু আছে, এটি হলো বায়ুর আর্দ্রতা। অর্থাৎ হলো গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তার ফলে বায়ুতে জলীয় বাষ্প থাকে, কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। আর শীতকালে উত্তর পূর্ব দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়, তাতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। তাই বায়ুর আর্দ্রতা শস্যের বৃদ্ধি পর্যায়, পরিপক্কতা পর্যায়, দানা গঠন, রোগের সংক্রমণ ইত্যাদি সব কিছুর উপরে প্রভাব বিস্তার করে এই বায়ুর আর্দ্রতা। এই যে আর্দ্র আবহাওয়া, এই আবহাওয়ায় আমাদের দেশে ধান, পাট সহ বিভিন্ন ধরনের প্রচুর ফসল উৎপন্ন হয়। আবার যদি আর্দ্রতা হ্রাস পায়, তাহলে দেখা যায় ফসলে কিন্তু পানি সেচের প্রয়োজন হয়। এজন্য বায়ুর আর্দ্রতা ও ফসল উৎপাদনের জন্য উপযোগী। এরপরে আছে জলপাত। এই জলপাতের ভিতরে অনেকগুলি আছে। আমরা যদি বুঝি, জলপাত বলতে শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি, তারপরে কুয়াশা, রায়, এই যেগুলো, কিন্তু প্রথমত বা প্রধান যে জলপাতকে বুঝি আমরা বৃষ্টিপাতকে বোঝাই। উদ্ভিদের উপর বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব রয়েছে। অর্থাৎ যথেষ্ট যদি বৃষ্টিপাত না হয়, তাহলে কিন্তু শস্যের যে পানির চাহিদা, এটা পূরণ করতে হলে সেচের প্রয়োজন আছে। আবার যদি দেখা যায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তাহলে ফসল নষ্ট হয়। অর্থাৎ হলো এই যে অধিকতর বৃষ্টিপাত হলে ফসলে রোগ এবং পোকার আক্রমণ কিন্তু খুব বেশি হয়। এই কারণে বৃষ্টিপাত ফসলের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। এরপরে আছে শিশির, কুয়াশা, তুষারপাত। এই যে শিশির, কুয়াশা, তুষারপাত, এগুলি কিছু কিছু ক্ষেত্রে আছে ফসলের জন্য উপযোগী, আবার কিছু কিছু ক্ষেত্রে আছে ফসলের জন্য ফসলের ক্ষতি করে। কুয়াশার কারণে কিছু কিছু ফসলের উপকার হয়, যেমন ডাল এবং তেল জাতীয় ফসলের। এছাড়া আছে কি, আমন ধানের যে থোর থেকে ছড়া বের হওয়ার কাজেও কিন্তু ব্যবহৃত হয়। তারপর আছে পরাগায়নেও কিন্তু শিশির সাহায্য করে। এছাড়া আছে বেশি শীতে যে সকল সবজিগুলো, যেমন আলু, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি, এ সকল যখন উৎপাদন হয় বা উৎপাদিত হয়, তখন কিন্তু শিশির অপরিহার্য। আবার অতিরিক্ত কুয়াশা, এই শিশিরের কারণে কিন্তু ফসল নষ্ট হয়, যেমন আমের মুকুল নষ্ট হয়, আলুর যে বিভিন্ন নাবি ধসা বা মরক রোগ আছে, এটার প্রাদুর্ভাব দেখা যায়। এছাড়া আছে তুষারপাত। এই তুষারপাত ফসলের খুবই ক্ষতি করে, অর্থাৎ হলো ফসলের জন্য খুবই ক্ষতিকর। তবে বাংলাদেশে কিন্তু কোথাও তুষারপাত হয় না এটা। তবে আবার যেসব জায়গায় তুষারপাত হয়, সে সকল স্থানে ওই তুষারপাত সহ্যকারী ফসল আছে, কিন্তু তারপরও ফসলের কিন্তু অনেক ক্ষতি করে। তবে আমাদের দেশে কিন্তু তুষারপাত হয় না। তো আজকে আমরা এই তাপমাত্রার উপাদান, যে অর্থাৎ হলো তাপমাত্রা সহ যে অন্যান্য দিবাদৈর্ঘ্য তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, জলপাত, শিশির, কুয়াশা, তুষারপাত, এই উপাদানগুলো সম্পর্কে আমরা পড়লাম। তাহলে আমাদের এই যে আজকে যে জলবায়ুর ধারণা এবং উপাদানগুলো পড়লাম, এগুলি তোমরা বইয়ের মাধ্যমে আর একটু পড়বা। আর যেহেতু আমরা সশরীরে তোমাদের সামনাসামনি হতে পারতেছি না, তারপরও এইগুলি থেকে তোমরা সৃজনশীল কোশ্চেন হতে পারে বা জ্ঞানমূলকের কোশ্চেন হতে পারে। আবহাওয়া, জলবায়ু, এদের মধ্যে পার্থক্য, বা এই উপাদানগুলোর ভিতরে যে দিবাদৈর্ঘ্যের যে প্রকারভেদ, এই সম্পর্কে বর্ণনা সৃজনশীলের মধ্যে আসতে পারে। তো আমরা এটি পড়ার চেষ্টা করব। আর আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং সুন্দর থাকবা। আর অবশ্যই এই করোনার সময়
তোমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এর পরের ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।